হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আমার কন্টেন্ট অবশ্য করেই গতকালকের কিমার লাইভ, যেটা ডুয়েল একটা লাইভ হলো, যেখানে ওর বড়দি এসেছিল, যার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে। সেই লাইভটা নিয়ে আমি তোমাদের আমার এর আগের ভিডিওতেও বলেছিলাম যে ওই লাইভটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব, এবং ওই লাইভে এমন অনেক কিছু হয়েছে যেগুলো নিয়ে আমার মনে হয়েছে বলা প্রয়োজন। দেখো, যারা তোমরা বোঝার বা যারা অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট, তারা যা বোঝার বুঝে গেছো, তবু কন্টেন্ট তো হাতছাড়া করা যায় না। কারণ কন্টেন্ট দিচ্ছে যখন, কন্টেন্ট তো অবশ্য করেই নিতে হবে। কারণ ওরা বুঝেইছে এটা, ওরা কন্টেন্টই ছুলে দিল একরকম। যাই হোক, নিশ্চয়ই কন্টেন্ট দিয়েছে যখন, কন্টেন্ট নেব, কন্টেন্ট করব, এবং অবশ্য করেই কন্টেন্টের রিলেটেড কথা বলবো, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো। তাহলে চলে আসি কি আমার নেক্সট পরপর কয়েকটা পয়েন্টস নিয়ে কথা বলবো ডাইরেক্ট। প্রথমে বলবো, কিমার টাইটেলটাই ছিল মানবাধিকার সম্পর্কে, মানবাধিকার কর্মীর কাজ সম্পর্কে আলোচনা। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে যাই হোক, আমরা জানি মানব অধিকার, মানুষের অধিকার, তাহলে সেই অধিকারটা সঠিকভাবে তাদের পাইয়ে দেওয়া, এটাই হলো মানবাধিকার কর্মীর কাজ। ঠিক আছে, তা এনার কাজকর্ম দেখে আমি যেটা বুঝতে পারলাম, বা আমরা কয়েকজন লোক বা কিছু ম্যাক্সিমাম লোকই যা বুঝেছি, সেটা হলো ইনি কারোকে অধিকার পাইয়ে দেওয়ার নাম করে ম্যাক্সিমাম লোকেরই অধিকার কেড়ে নেওয়ার পক্ষপাতিত্ব করেন বা ইচ্ছা পোষণ করেন। মানে নিজের জোর জুলুমটা কায়েম করতে চান, নিজের একনায়কতন্ত্র স্থাপন করতে চান, যদিও নিজের মুখে সেটা স্বীকার করেন না। যদি কেউ তাকে প্রশ্ন করেছে আপনি এরকম করছেন, আপনি এরকম বলছেন, তো বলছে যে না, ওটা আমার মতামত, আমি আপনাদের কাছে রাখছি। যেমন একটাই প্রসঙ্গ তুলব, নাইটি পরা। তা ওনার প্রথমেই যেটা ছিল, টিনার উদ্দেশ্যে এটা ফার্স্ট শুরু হয়েছিল, ওরা নাকি নাইটি পরে পাড়ায় বেরিয়ে পড়ে, এদিক ওদিক যায় সেদিক যায়, এই একটা প্রসঙ্গ উনি বা ওনারা লাইভে বসে আলোচনা করেছিলেন। টিনার প্রসঙ্গেই ফার্স্ট এই নাইটির আইটেমটা এসেছিল। তারপরে উনি বুঝেছেন যে জিনিসটা কি বলছেন না বলছেন, তখন শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাইটি পরে কেন বসে, এটা ভালো দেখায় না, একটু ভদ্রভাবে বসবেন, অন্তত ওয়েল ড্রেসড না হন, নাইটির ওপর ওনা নিয়ে বসবেন। এই প্রসঙ্গগুলো এলো, তার মধ্যে কিছু লোক অবশ্য করেই হট করে ভোল পাল্টেও ফেললো। কেউ কেউ এগেনস্ট প্রতিরোধ করলো, এগেনস্টে গেল বা প্রতিরোধ করলো, কারণ বললো যে আমরা বাড়িতে থেকে ভিডিও করি, এটা আমাদের একটা ড্রেসিংয়ের মধ্যেই পড়ে, এবং আমরা খুব একটা নোংরাভাবে নাইটিটাকে ইউজ করছি না। অ্যাকচুয়ালি এটাকে নাইটি না বলে আমাদের ম্যাক্সি বললে বেশি ভালো হবে, আমার মত যদি কেউ শোনো। কারণ এখনই লোকে এই পোশাকটাকে নাইটি নাইটি বলে। আমি খুব ছোট ছিলাম, আমার তো সেই 70s জন্ম, বুঝতেই পারছো। বলেই দিই, লোকাবার কিছু নেই, আমার 1973 জন্ম, আমি এত কিছু লোকাই না। তাহলে সেই সময় নাইটির চল ছিল না, ঠিক আছে, ছিল না। বাড়িতে আমাদের মা, কাকিমা, জেঠিমা, দিদিমা এরা তো পরেই নি, পড়া সম্ভবও ছিল না। সালোয়ার কামিজও এত পরিমাণ ছিল না, যারা আনম্যারিড তারা পরতো, আর ম্যাক্সিমামই শাড়ি পরতো। হ্যাঁ, যখন আমি একটু বড় হলাম, অর্থাৎ 80s এলাম, মানে আমার 8-9 বছর বয়স হলো, তখন একটা ড্রেস উঠেছিল, সেটা হলো ম্যাক্সি। মানে তোমার অনেকটা ওয়েস্টার্ন কালচারে ওটাকে বলা হয়, যেটাকে ওয়ান পিস বলো এখন তোমরা, সেটা হলো ম্যাক্সি। আমরা কিন্তু এই ড্রেসটা বাইরে পরে যেতাম, মানে বাইরে মানে তোমার ঘুরতে বেড়াতে যাওয়া, পুজোয় ড্রেস হিসেবে এগুলো খুব মার্কেটে বেরিয়েছিল। যারা আমার সমসাময়িক তারা নিশ্চয়ই জানবে। এবং এটা তখন সুতির কম, বেশি তোমার ওই সিনথেটিক টাইপের, পপলিন টাইপের কাপড়ের ওপর আসতো, মানে একটু মানে ভালো দেখতে ছিল, ভালো ড্রেস হিসেবে, যেটা এখন ওয়ান পিস, অ্যাকচুয়ালি এটা ওয়ান পিস হিসেবে তখন পরিগণিত হতো। আচ্ছা, নেক্সট আমি যখন 90s মিডল, তখন এই নাইটি পরার একটা চল, নাইটিও নাম ছিল না তখন, ছিল ম্যাক্সি, ঘরে পরার চলটা শুরু হলো। যদিও আমাদের তখনও শুরু হয়নি, অ্যাকচুয়ালি আমরা এটা পড়তেই শুরু করেছি বিয়ের পর থেকে, মানে 2000 সালের পর থেকে এই জিনিসটা আমরা 2000 সালও না, 2005-6 সালের পর থেকে বাড়িতে পড়তে শুরু করেছি। এবং ম্যাক্সিমাম টাইমে আমরা পড়তাম নাইটি হিসেবে, অর্থাৎ নাইট ড্রেস হিসেবে। পরে দেখা গেল এটা পড়তে পড়তে বেশ সাবলীল বোধ করছি, গরমে কষ্ট হচ্ছে না। বিশেষ করে শাড়ি পরলে ঘরে অনেকগুলো পার্ট পরতে হয়, যেগুলো কাচাকাচি করতে অনেকটা অসুবিধা হতো। সেই হিসেবে আমরা এই ড্রেসটাকে ঘরোয়া ড্রেস হিসেবে চুজ করে নিলাম, এবং তখন দেখো সব ঘরে ঘরে এই জিনিসটা পড়ছে। হ্যাঁ, অবশ্য করেই এখন আর বাইরে কেউ যায় না, বাইরে গেলে তোমার ওয়ান পিস যেটা হয় সেটা শর্ট লেন্থের হয় এবং ফিটিংস হয়। হ্যাঁ, আমরা যেগুলো পরি অবশ্যই সেগুলো খুব লুজ টাইপের, মানে আরামের জন্য পরবো, তো সেটা নিশ্চয়ই ফিটিংস পরে থাকবো না ঘরে।
তাহলে এইভাবে চল। তা ঘরে বসে যখন আমরা ভিডিও করছি, আমি বুঝতে পারছি এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, অবশ্য করে আমাদের সেইভাবে বসাটা উচিত। এখন কেউ যদি ভদ্রভাবে, নাইটি তো অনেক রকমের হয়, হাতালা হয়, তারপর তোমার গ্লাস হাতা হয়, 3/4 হয়, হাত কাটাটা আমি বিশেষ পছন্দ আমি নিজেই করি না, ওই জন্য আমি কোনো জিনিসে হাত কাটা পড়ি না। এটা দেখো যার যার চয়েস, আবার অনেকে ওটা পরে স্বচ্ছন্দ বোধ করে। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলে যে আমরা পড়বো না বা আমাদের আদার্সরা দেখে কি বলবে, এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের অনেক ভিডিও বাঙালি কমিউনিটি বাদ দিয়ে তুমি ওয়েস্টার্ন দেখো বা প্রবাসী দেখো, এরা কিন্তু বাড়িতে সবসময় এই জাতীয় ড্রেসটাই পরে এবং তারা ব্লগিংয়ে এভাবেই আসে। তাহলে এটাকে উনি কীভাবে বাজে বলতে পারেন? এই হলো প্রথম। কারণ টিনাকেই ওরা প্রথম বলেছিল ওরা নাকি পাড়ায় যেখানে সেখানে যে কোনো জায়গায় ওটা পরে বেরিয়ে পড়ে, কিন্তু ওরা সবসময় যেটা ক্যারি করে, উনি খেয়াল করেছেন কিনা জানি না, একটা ওড়না ক্যারি করে, ঠিক আছে? এটা করে ওরা হট করে বেরিয়ে যেতে পারে। আমার মতে মনে হয় যেন ওখানে সবাই করে, দেখেছো সবাই করে। আর এটা কখনোই হট করে হয়নি। টিনা যখন তার শ্বশুর বাড়িতে ছিল তখনও কিন্তু ও এই ড্রেসটা পরেছিল, তখন এইভাবে ও ব্লগিংও করেছে। তাহলে তখন প্রদীপদের কোনো সমস্যা হয়নি। যখন ও বাপের বাড়িতে গিয়ে সেগুলো পড়ছে বা ওর বাপের বাড়ির লোকজন এগুলো পড়ছে, তখন কিন্তু হয়ে যাচ্ছে প্রবলেম। তোমরা একটা জিনিস দেখবে, টিনার ঠাকুমা কিন্তু কখনো এই ড্রেসটা পরে না শাড়ি ছাড়া। উনি স্বচ্ছন্দ বোধ করেন না বা উনি অনেক ওটা পরেই কমফর্ট ফিল করেন, সেটা ওনার চয়েস। কাজে এই ড্রেসিং চয়েস এটা নিয়ে বা ফুডিং চয়েস এটা নিয়ে কিন্তু কাউকে কিছু বলা যায় না, খুব একদম বাজে ড্রেস না হলে। আমার তো গায়ের কোনো জায়গাটা দেখা যাচ্ছে না, তাহলে কেন আমি তাকে বাজে বলবো, তাই না? আমার হচ্ছে এটা কথা। লোকে শাড়ি পরেও কিন্তু বাজে ভাবে বসতে পারে, এটা কিন্তু অনেকেই জানে বা মানে। শাড়িটাও অনেক বাজেভাবে হ্যান্ডেল করা যায়। শুধু যে শাড়ি পরলেই আমি একজন মহান ব্যক্তিত্ব হয়ে উঠতে পারবো তা কিন্তু নয়। হ্যাঁ, কাজে যাই হোক, এটা উনি একটা বাজে থিম তুলে এনেছিলেন বা বাজে টপিক, যেটার কোনো মানে হয় না। যাই হোক, উনি বলেছেন, এবার কারণ মানা না মানা তাদের ব্যাপার, অবশ্য করি। এটা উনিও বলছেন, আমরাও বলছি, উনি বলতেই পারেন, যে কেউ বলতে পারে। এবার আমরা মানবো কি মানবো না আমাদের ব্যাপার। হয়ে গেল এই টপিক্সটা নিয়ে কথা। নেক্সট আসছি, উনি ওই 3টে বাচ্চাকে নিয়ে কথা বলতে শুরু করেছেন। 3টে, এখন আরও বাচ্চাটা, যাই হোক, 3টে ছেলে মেয়েকে নিয়ে বলতে শুরু করেছেন যে ভিউয়ার্সের উদ্দেশ্যে কারা চান যে কেসটাকে তুলে নেবে, মানে ওরা ওদের চ্যানেলটাকে ফেরত পাবে বা মোবাইলটাকে ফেরত পাবে, যেটাই বলো না কেন, এবং ওরা ওদের চ্যানেলে আবার ভিডিও দিতে স্টার্ট করবে। এই ব্যাপারে কারা কারা এগ্রি করছো সেটা নিয়ে তোমরা হ্যাঁ বা না জানাও। তাতে দেখা গেল ম্যাক্সিমাম লোকই না লিখছে এবং বেশ কিছু লোক হ্যাঁও লিখছে। সেটা কথা না, কথা প্রসঙ্গটা হচ্ছে যখন এই স্টেপটা নেওয়াই হচ্ছে, তাহলে কেন এখন তুলে নেওয়ার প্রসঙ্গ হচ্ছে বা বলাই হচ্ছে ওরা আবার ওদের চ্যানেলে ভিডিও দিক, আবার চ্যানেল চালু করুক, আবার সবটা করুক। মেনে নিলাম, হয়তো বা কিছুদিন পর সেটা হবেও, কিন্তু উনি কেন বলছেন? উনি কেসটা করলেনই বা কেন বা করালেনই বা কেন? যেটাই হোক না কেন, উনি করবেন না কাউকে, উনার একার কথাই তো হয়নি, উনি অনেক লোককে এর পেছনে লাগিয়েছেন বা অনেক লোককে এগুলো করতে বাধ্য করেছেন বা তাদের বুঝিয়েছেন এটা করার জন্য। যাই হোক, যেটাই হোক, করা তো হয়েছে, তাহলে আবার সেটাকে তুলে নেওয়ার প্রসঙ্গ আসছে কেন? এইখানেই হচ্ছে কথা। আমি তোমাদের বলেছিলাম যে যারা এই খাল কেটে কুমিরটাকে এনেছে, তারাই ভাবছে যে এবার আমরা কি করে কন্ট্রোভার্সি করব, আমরা কি করে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে চালাবো, শুধু রিলস দেবো, গল্প বলবো, না আমার ডেইলি ব্লগিং দেবো বা রান্না দেবো, এইসব লাইভের ছোটো ছোটো হাইলাইটস তুলে দেবো। এদের এখন মাথা খারাপ হয়ে গেছে, কারণ যাদের নিয়ে এদের রুজি রোজগার, যাদের নিয়ে এদের কন্টেন্ট, সেই চ্যানেলগুলোই যদি তাদের ব্লগ না চালায়, মানে ডেইলি লাইভ বা যেটা ডেইলি লাইভ ভিডিও এগুলো না দেয়, তাহলে কাদের নিয়ে এরা কন্টেন্ট করবে? আসলে ক্রাইসিস দেখা গেছে এদের, এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যারা এই ফ্যামিলিগুলোকে নিয়ে করে, তাদের ক্রাইসিস দেখা গেছে। অ্যাকচুয়ালি তারাই এই কর্মীকে বা এই দিদিকে বলছেন যে এবার আপনি এরমভাবে কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করে এই ব্যাপারটা থেকে আবার নর্মাল ব্যাপারে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন, না হলে তো আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি করব? আমরা কি নিয়ে বলবো, তাই না? তার জন্য খেয়াল করে দেখবে, সবার চ্যানেল কিন্তু বন্ধ হয়েছে, সবার, এমনকি এই রিতমের বাড়ির সবার চ্যানেল বন্ধ হয়েছে, এদের 3জনের। কিন্তু ওদিকে পিঙ্কিপালের চ্যানেল খোলা রেখেছে, তার বাবা যদিও কন্ট্রোভার্সি করে না, মার চ্যানেলটাকে খোলা রেখেছে, এদিকে মাসির চ্যানেলে খোলা রেখে বলেছে আপনি সব আপডেট দেবেন। তাহলে বোঝো, একদিকে বলছে যে তোমরা সব আপডেট দেবে বা কন্ট্রোভার্সি চালাবে, আসল জায়গাটাকে বন্ধ করে রেখেছে, এবং আরও একটা বলছে অন্য চ্যানেলরা যারা আছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা এই ছেলেমেয়েগুলোকে নিয়ে কিছু বলো না, কিন্তু এরাই বলছে এদের দুটো চ্যানেল খোলা রেখে আপনারা আমাদের আপডেট দেবেন। তার মানে বুঝতে পারছো, আমি ভিউয়ার্সদের বোকা বানাচ্ছি। আমরা বোঝাতে চাইছি যে আমরা সব কিছু কন্ট্রোলিং পাওয়ার আমাদের হাতে, এইবার আপনাদের মতে ওদের আবার ফিরিয়ে আনবো, নয়তোবা ওরা যেরকম শাস্তি পাচ্ছে বলে মনে করছেন সেটাই পাবে। হ্যাঁ, কেস হলে তো হয়রানি হয়, মানুষের একটা
প্রবলেম চলছে, একটা প্রবলেমে রয়েছে, তার জন্য এরা নিজেরাই দায়ী। এই কর্মী এসে নতুন কিছু করেননি। এই চ্যানেলগুলো অনেক দিন ধরেই বজ্জাতি করছিল এবং নোংরামি ছড়াচ্ছিল, সেটা নর্মাল, এটা ন্যাচারাল, এবং এটা মানে স্পন্টেনিয়াসলি হয়েছে, ওনার জন্য হয়েছে বা ওনার জন্য করা হয়েছে তা না। উনি এসে এটাকে একটু বেশি করে দেখালেন বা করালেন বা এটাকে কন্ট্রোল করতে চাইলেন। অ্যাকচুয়ালি আসলে এটা রিতমদেরই দোষ, নিজের দোষটাকে আরও বেশি বাড়িয়ে এনার হাতে তুলে দিল। অ্যাকচুয়ালি এরা যদি ওই সময় নিজেদের খানিকটা কন্ট্রোল করে নিত বা চুপ করে যেত, খানিক পর বা কিছুদিন পর উনি অটোমেটিক এখান থেকে চলে যেতেন কিছু না পেয়ে। হ্যাঁ, সেইটাই হচ্ছে, সেইটা করেনি বলেই এই আজকে এত বারবারত্ব। যাই হোক, এই প্রসঙ্গটা তো বোঝা গেল কেন এই চ্যানেলগুলোকে আবার ফিরিয়ে আনতে চাইছে, কারণ এর দলের লোকজনেরই অসুবিধা হচ্ছে এবং অবশ্য করেই কিমারও অসুবিধা হচ্ছে। কারণ কিমা এমনিই একটা কেসে ফেসে রয়েছে, সেটাকে নিয়ে খুব বেশি হয়তো বা বলতে পারবে না বা সেই লেভেলে যেতে পারবে না, কিন্তু এরা যদি থাকতো কিছু তো করতে পারতো। একটা চ্যানেল তো গ্রো করতে শুরু করেছিল, সেটা এখন স্টপ হয়ে রয়েছে, শুধু এই লাইভ দিয়ে চালাতে হচ্ছে। আবার শুনলাম কিমার মেয়ের চ্যানেলও নাকি বন্ধ হয়ে গেছে, কি প্রবলেম হয়েছে। যাই হোক, এখনও যখন সেরকম সঠিক খবরটা পাইনি, আশা করি বলবো না। এইটা শুনলাম কিছুদিন আগে গুগল অ্যাডসেন্স পিন এলো, তারপর কি হলো দেখো, সেটাই হলো ব্যাপার। কিছু তো হয়েছে, নাহলে চ্যানেলটা আর আসছে না কেন। আচ্ছা, এরপরে চলে আসি। অবশ্য করেই এইসব কথাবার্তা হতে হতে একটা জিনিস যেটা ঘটলো, সেটা সত্যিকারে খুবই প্যাথেটিক, খুবই বাজে লাগলো, কিন্তু এটা হওয়ারই ছিল। এটা কিন্তু হওয়ারই ছিল। যদি তুমি কাউকে প্রশ্রয় দাও, সে এইভাবেই তোমার মাথায় উঠে পড়বে। হ্যাঁ, আমি ওই গীতাদির কথা বলছি, অবশ্য করেই আমি নাম নিয়ে বলছি, কেন বলবো না, কারণ ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, ওনার কন্ট্রোভার্সি আমি দেখি, কিন্তু উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়, কারণ উনি যথেষ্ট এজেড, যথেষ্ট রেসপেক্টেড লেডি। কাজে সেইভাবে আমি ওনাকে কোনোদিনই বলতে পারবো না। হয়তো খারাপ লেগেছে, ভালো লেগেছে, এইটুকু আমার মতামত আমি দিতেই পারি, কিন্তু খারাপ বলবো না। কিন্তু উনি যে আজকে এই ব্যবহারটা পেলেন অন লাইভে, সত্যি সেটা অত্যন্ত নিন্দনীয়। কারণ দেখো, একটা জিনিস আমরা জানি, এর আগেও একটা লাইভ হয়েছিল অবশ্য করে আমাদের টন্দীপের চ্যানেল থেকে, সেই চ্যানেলেও কিন্তু এই গীতাদি লাইভে উঠেছিলেন এবং টিনার এগেনস্টে অনেক কথা বলেছিলেন, এবং সেই লাইভেও আমরা শুনেছি এই ম্যাডামকে গীতাদি বোন বলে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, এগুলো কিন্তু আমরা ওই লাইভেও শুনেছি। ঠিক আছে, কাজেই তখন কিন্তু উনি হ্যাঁ হেসে জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। তোমরা যদি ওই লাইভটা গিয়ে দেখো তো দেখতে পাবে। কিন্তু গীতাদির নিজের ভিডিওতেও উনি নিজেই স্বীকার করেছেন যে ওনার সাথে ফোনেও কথা হয়েছে, কাজেই সেখানে উনি এইভাবেই কথা বলেছেন, তখন উনি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আজকে অন লাইভে যখন উনি মোবাইলে কথা বলে ওনার সাথে কিছু কথা বলতে গেলেন চ্যানেল সংক্রান্ত ব্যাপারে, কন্ট্রোভার্সি সংক্রান্ত ব্যাপারে, তা উনি যে ব্যবহারটা পেলেন, সেটা কি উনি পাওয়ার যোগ্যতা রাখেন, বা ওনাকে কি সেই ব্যবহারটা করা উচিত ছিল? হ্যাঁ, যেটা করলো সেটা ওনার কাছ থেকে এক্সপেক্টেড, কারণ উনি ওয়াইটির কেউ নন, উনি আমাদের এই কন্ট্রোভার্সি পরিবারের কেউ নন, বাঙালি কমিউনিটির কেউ নন, কিন্তু উনি এখানে এসছেন কারোর আমন্ত্রণে। অ্যাকচুয়ালি উনি নিজে আসেননি, ওনাকে ঢোকানো হয়েছে এখানে। আচ্ছা, যার লাইভে উনি উঠেছিলেন তার তো উচিত ছিল এই ব্যাপারটা প্রোটেস্ট করা। এটা তোমরা মানবে কি মানবে না? কারণ তার হয়েই তো গীতাদি সমর্থন চালায়। তার সঙ্গে এই কিমা কিন্তু একা ছিল না। যখন ফার্স্ট প্রদীপদের বাড়িতে যায় এই গীতাদির সঙ্গে, কিমাই গেছিল ফার্স্ট, কিন্তু গীতাদি কিমাকে নিয়ে গেছিল। সেটা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, আজকে 8-9 মাস আগের ঘটনা, আমাদের মনে আছে। কিন্তু উনি ওনার চাকরির কারণে বা বয়সের কারণে অতটা ট্রাভেল করতে সম্ভব ছিল না ওনার, যেহেতু উনি থাকেন রানাঘাটে আর ওনারা কৃষ্ণনগরের দিকের লোক, কাজে ওনার পক্ষে সেভাবে ডেইলি যাওয়া সম্ভব ছিল না, যেটা কিমার পক্ষে সম্ভব ছিল। কিন্তু কিমা কিন্তু এই গীতাদিকে ধরেই ওদের বাড়িতে গেছিলো। কিমা কিন্তু একা যাওয়ার সাহস পায়নি। যাই হোক, সেক্ষেত্রে ওর এন্ট্রিটা অনেক ইজি হয়েছিল এবং সেটাকেও কন্টিনিউ করে ফেলেছিল। কিন্তু গীতাদি দূর থেকে ব্যাপারটা দেখেছে বা সহমত করেছে, কিমার সঙ্গে সঙ্গে দেখেছে, ওর সাপোর্টে দেখেছে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। তাহলে আজকে যে ব্যবহারটা উনি পেলেন এতদিন এদের সঙ্গে টাচে থাকার পর, এটা কি উচিত হয়েছে? উনি কি করেছেন, ওনার কথা ধর্তব্যেই আনছিলাম, কিন্তু কিমার কি এখানে একটাও প্রোটেস্ট করার কথা ছিল না, যে দিদি কেন আপনি গীতাদিকে এইভাবে বলছেন, আপনি যে এইভাবে বললেন জিনিসটা ভালো লাগলো না, উনি তো এজেন্ট, আপনার থেকেও হয়তো বয়সে বড়, আপনি কি করে বলতে পারেন? হতে পারেন আপনি আপনার পজিশনে অনেকটা বড়, বা আপনি যে ধরনের কাজ করেন, যেটা হম্বিতম্বি করেন, যেভাবে নিজের হামবড় ভাব দেখান, তাতে আপনার যে আপনি কতটা বড় বা কতটা মহান, আমরা টোটাল ওয়াইটির প্রতিটা লোক ভিউয়ার্স সহ বুঝতে পারছি। কাজে আপনার প্রতি তো কোনো ভয় কোনো দিনই ছিল না। আজকে মনে হয় সম্ভ্রমটাও আপনি হারিয়ে ফেললেন, কারণ একজন ব্যক্তি বা মহিলা যে একজন বয়স্ক মহিলাকে তার সম্মানটুকু দিতে পারে না, তার সঙ্গে আর যাই হোক কোনো কথা বলা যায় না। কারণ আমিও এককালে আপনার সাথে লাইভে উঠে দুটো কথা বলেছিলাম, কিন্তু আমি বুঝে গেছিলাম আপনি কী টাইপের মহিলা। আজকে আমি বলি, ওই লাইভে আমি উঠেছিলাম,
কথা বলেছিলাম, কিন্তু অনেকেরই ধারণা ওই লাইভে ওরা আমাকে নামিয়ে দিয়েছিল। না, আমি এই মিথ্যে কথাটা বলতে পারবো না, ওরা আমাকে কেউ নামিয়ে দেয়নি। আমি নিজে থেকে ওইটুকু কথা বলেই আমি নিজে ওখান থেকে নেমে এসেছিলাম, কারণ আমার মনে হয়েছিল ওখানে বসে কথা কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই, কারণ ওরা কোনো কথা শোনার পাবলিকই নয়। হ্যাঁ, আমি জানতাম না তা নয়, কিন্তু আমি উঠেছিলাম জাস্ট আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে জিনিসটা দেখানোর জন্য, যে ওনাকে সাপোর্ট করা না, ওনাকে জিনিসটা বুঝিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি উনি তো কোনো ব্যাপারটা জানেন না, অ্যাকচুয়ালি কোনো কিছুই জানেন না ওয়াইটি, যেটুকু ওদের মাধ্যমে শোনেন সেটুকুই উনি এসে এখানে উগড়ে দেন, ঠিক আছে? আর বাদ বাকি যেগুলো লিগাল কাজগুলো করছেন সেগুলোও উনি দায়সারা করছেনই করছেন, এটা তোমরা জেনে রাখো। কারণ ওনার এখানে কোনো মাথা ব্যথা নেই, এখানে ওনার কোনো কিছু ফায়দা নেই, যেটুকু নেওয়া হয়ে গেছে, যেটুকু করা হয়ে গেছে। এখন যেটুকু করবেন, হয়তো 2-1 দিন দূর থেকে কিছু একটা করবেন, তারপরে আসতেই নিজেকে পাত্তারি গুটিয়ে নেবেন, যেভাবে ওই দাঁড়িয়ালা ভদ্রলোক টন্দীপের সেই জামাইবাবু দাদা করেছিলেন, সে এইরকমই হবে অ্যাকচুয়ালি। কাজে এই যে ব্যবহারটা আমরা দেখলাম, সবাই দেখেছে, আমি একা দেখিনি, প্রত্যেকে দেখেছে। এবং তারপরেও কিমার তরফ থেকে কোনো ভিডিও কোনো কিছু গীতাদির উদ্দেশ্যে আসেও নি। অ্যাকচুয়ালি আমার মনে হয় কিমারও এখানে কিছু করার নেই, কারণ এই দিদির সামনে একে জো হুজুর হো হুজুর এরমভাবেই চলতে হয়। যেটুকু করে ওই নাটকবাজি করে, আর ওই দিদিও কারোর চ্যানেলে ওঠার, যেহেতু এদের চ্যানেলে ওঠে, সেই জন্য এদের একটুখানি ছাড়পত্র দিয়ে রেখেছে। যেদিন এখান থেকে উনি চলে যাবেন, এই ছাড়পত্রগুলো আর কেউ পাবে না, এইটুকু বোঝা হয়ে গেছে। তবে এইটুকু আমি বুঝি, আমি যদি নিজের সৎ থাকি, আমার নিজের যদি কোনো মানে ড্রব্যাকস না থাকে, আমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন হয় না। সে আপনি যেই স্ট্যান্ডার্ডের কর্মী হন না কেন, মন্ত্রী লেভেলের কর্মী হন না কেন, বা যা খুশি হন না কেন, বুঝেছেন? আমি যদি নিজে ঠিক থাকি, আমার যদি কোনো প্রবলেম না থাকে, আমার যদি কোনো দোষ ত্রুটি না থাকে, আপনাকে ভয় পাওয়ার আমার কোনো কারণ নেই, ঠিক আছে? তার জন্যই আপনার দোষ ত্রুটিগুলো আমি আলোচনা করতে পারলাম অ্যাকচুয়ালি, কারণ মানুষের দোষ ধরবে, কারণ সে দোষ করে যাবে। আপনি যেরকম ব্যবহার, আপনার লাইভে উঠে ভিউয়ার্সরাও যদি কোনো কঠিন সত্য আপনার মুখের উপর তুলে ধরেছে, আপনি অতি জঘন্য ভাষায় তাকে প্রত্যুত্তর দিয়েছেন, নামিয়ে দিতে বলেছেন যাদের চ্যানেল তাদের, তা বোঝাই যাচ্ছে আপনি কী টাইপের করবেন। যাই হোক, একটা সংস্থার নাম করে তো কাজ করেন, সেই সংস্থাটাকে আমরা সম্মান করি, আপনার প্রতি কোনো সম্মান আমাদের নেই। কাজে যে মানুষ কাজের বেশি, মুখে ভাষণ বেশি দেয়, সে যে কত কাজের, ওই কেস করেই যাবে, কারণ কিছু উকিলকে পয়সা পাইয়ে দেওয়াও আপনার মোটিভ, এটাই আমার মনে হয়েছে। আলটিমেট এটাই আপনার উদ্দেশ্য, লোকের কাছ থেকে কেস করব, উকিলকে পয়সা পাইয়ে দেবো, আর এর জন্য যাদের চ্যানেলে উঠছি তাদের যা ভিউজ হচ্ছে, তার সেই ভিউজের থেকে যে রেভিনিউ আসছে, তার পার্ট অফ শেয়ার আমি নেব। এই হলো আপনার পিছনে কাজ, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার চাইতে আসবেন না যে এটার আবার প্রমাণ কী। এটার প্রমাণ আপনি সবার লাইভে ঘুরছেন, আপনার এত কর্মব্যস্ত জীবনের মধ্যেও আপনি টাইম করে ফেলছেন, সেজে গুজে কারোর লাইভে উঠে আপনি কথা বলছেন। এটা কি একটা বিনা অভিপ্রায় কেউ করতে পারে? তাই না? একটা জগতে যে বিনা স্বার্থে কোনো কাজ করে না, সে বিনা স্বার্থে সবার লাইভে উঠে তার ভিউজ বাড়াচ্ছে। কিমার ভিউজ দেখেছেন গতকালের লাইভে? বোঝাই যাচ্ছে, বুঝেছেন? যে শেয়ার ছাড়া আপনি যাবেন না, এটা আমরা বুঝতেই পেরেছি। তারপর তো আমরা এরকম রেকর্ডিং শুনেইছি আমাদের ভাইয়ের চ্যানেলে। ভাইয়ের ব্যাপারে আপনি যেটা বললেন, দাঁড়ান, কিছু কাজেও ব্যস্ত আছে, ফিরে আসতে দিন। দেখুন, শুধু আপনিই পাঙ্গা নিতে পারেন না, আপনার অপোজিটেও লোক আছে। এখানেই ভিডিওটা শেষ করছি। অবশ্যই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং এখনকার জন্য টাটা, বাই।